বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা। আজ নবম পর্ব। আমরা অনুরাধবপুর মৃতনগরীর গেটে দাঁড়িয়ে আছি। শাওনকে অত্যন্ত বিব্রত এবং লজ্জিত দেখাচ্ছে। সে যতটা বিব্রত, নাজমা ভাবি ততটাই আনন্দিত। ঘটনা হলো মৃতনগরী অনুরাধপুরের ধ্বংসপ্রসাদ। সামনে দাঁড়ালেই কানে আপনা আপনি গান বাজে, যখন গড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অনুরাধপুর মৃতনগরী ঢুকতে চড়া দামে টিকিট কাটতে হয়। সার্ক দেশের নাগরিকদের পাসপোর্ট দেখলে অর্ধেক দামে টিকিট পায়। শাওন আমাদের পাসপোর্ট আনতে ভুলে গেছে। নাজমা ভাবি তার সেহেরি পাসপোর্ট এনেছেন, তারা অর্ধেক দামে টিকিট কাটতে পারবেন। আমাদের দিতে হবে ডাবল দাম। নাজমা ভাবি আমাদের শুনিয়ে শুনিয়ে নিজের মনে গজগজ করছেন। দেশ বিদেশে ঘুরলেই হয় না, নিয়ম কানুন জানা লাগে। বিদেশের মাটিতে পাসপোর্ট হলো কলিজার মতো। কলিজা সব সময় সঙ্গে থাকা লাগে। কলিজা হোটেলে ফেলে আসতে হয় না। ড্রাইভার দিয়েগো অনেক চেষ্টা করলো সার্ক টিকিট আমাদের ঢোকাতে। শেষমেশ সন্দেহজনক চেহারার একজনকে নিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বিনা টিকিটেই সে সবাইকে ঢুকিয়ে দেবে। বিনিময়ে সে সার্ক দেশের হিসেবে টাকা নেবে। সেহেরি আনন্দিত গলায় বলল, প্রবলেম সলভ। আমরা তোমাকে এখন টাকা দেব না, সব দেখা শেষ হওয়ার পর টাকা পাবে। ওই লোক বলল, অসুবিধা নেই। আমি অবাক হয়ে মেহেদি রাঙা ধবধবে সাদা দাড়ির সুফি সাধকদের চেহারার সেহরির দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, সেহরি, এই লোক ঘুষ খেতে চাচ্ছে, আমি তাকে ঘুষ দেব? সেহরি বলল, যে টাকাটা আমরা খরচ করতাম সেই টাকাই তো তাকে দিচ্ছি। আমাদের দিকে থেকে আমরা ক্লিয়ার। আমি শাওনের দিকে তাকালাম, সে কিছু বলছে না। এর অর্থ সেহরি যুক্তি মেনে নিচ্ছে। আমি বললাম, টাকা বাঁচানোর জন্য ভুল যুক্তিতে আমি যাব না। লোকটা তার দেশকে ফাঁকি দিতে চাচ্ছে, সেই সুযোগ তাকে দেব না। আমি একজন লেখক। একজন লেখক কখনো এই ধরনের কাজ করে না। টিকিট কাটা হলো, আমি একজন গাইড নিলাম। তাকে ২,০০০ টাকা দিতে হবে। সে মৃতনগরীর সব বিষয়ে আমাকে বোঝাবে। গাইড কতটুকু জানে তা বোঝার জন্য আমি বললাম, সংঘমিত্রাকে। গাইড বলল, ভারত সম্রাট আশিকের একমাত্র মেয়ে। তিনি অনুরাধপুর এসেছিলেন। মহেন্দ্রকে, ইনি সম্রাট আশিকের একমাত্র পুত্র। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ইনিও অনুরাধপুর এসেছিলেন। বোঝা গেল গাইড ভালোই জানে। আমি বললাম, তুমি নিজ থেকে বকবক করবে না। তোমাকে আমরা কেউ কোনো যখন জিজ্ঞেস করব তখন জবাব দেবে। গাইড না সূচক মাথা নাড়ল। এর অর্থ হ্যাঁ। বিষুবিয়াস অগ্নেয়গিরির লাভায় ঢাকা পড়ে সমৃদ্ধশালী পাম্পেই নগরী মৃত নগরীতে পরিণত হয়েছিল। অনুরাধপুর মৃত নগরী হয়েছে কালের লাভায় চাপা পড়ে। অসংখ্য টুরিস্ট বিস্ময় নিয়ে মৃতনগরী দেখছে। সব দলের সঙ্গেই একজন গাইড। গাইডরা মুখস্থ বলার মতো করে অনুরাধপুরের ইতিহাস বলছে। মিটিয়ে দেবো লেনাদেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। আমি টুরিস্টদের ৩ ভাগ করে দেখলাম। এদের হাতে ভিডিও ক্যামেরা। তারা যা দেখছে ভিডিও ক্যামেরায় তুলে ফেলছে। ভিডিও ক্যামেরা মাঝে মাঝে ধরছে গাইডের মুখে। এই দলে জাপানি বিদ্যাও বেশি। ওদের নিজেদের ভিডিও করার আগ্রহ নেই বললেই হয়। এদের হাত ছোট স্টিল ক্যামেরা। এরাও যা দেখছে তার ছবি তুলছে। নিজেরা দর্শনীয় জায়গায় সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছে। বেশিরভাগই ইউরোপের, মধ্যবয়স্ক এবং বৃদ্ধ। তৃতীয় দলের হাতে কোনো ক্যামেরা নেই, বয়স অল্প। এরা ক্যামেরার চোখ দিয়ে কিছু দেখছে না। এরা এসেছে জোড়ায় জোড়ায়, হাঁটছে একজন আরেকজনের কোমর জড়িয়ে। বেশিরভাগ আমেরিকান, বয়স অল্প। গাইডের কথার প্রতি এদের কোনো মনোযোগ নেই। এদের কাছাকাছি গেলে তীব্র গাঁজার গন্ধ পাওয়া যায়। আমি দলবল নিয়ে প্রাসাদের আরেকটা প্রাসাদে যাচ্ছি। কি বিপুল ঐশ্বর্য ও সৌন্দর্য! এইসব প্রাসাদ দাঁড়িয়েছিল, আজ ধ্বংসস্তূপ। পুত্র নিষাদ অবাক হয়ে বলল, বাবা, ভাঙা বাড়ি দেখছি কেন? নাজমা ভাবি সঙ্গে সঙ্গে বললেন, হুমায়ূন ভাইয়ের এই ছেলেটা ট্যালেন্ট। ঠিক বুঝছে ভাঙা বাড়ি দেখার কিছু নেই। এখন পর্যন্ত হাতি দেখলাম না। ভাঙা দালান কোঠার মধ্যেই ঘুরছি। সাপে কাটে কিনা কে জানে। ভাঙা দালান কোঠা, সাপের আখড়া। ডলার খরচ করে এসে সাপের কামড় খাওয়ার কোনো মানেই হয় না। ভাবি একা সঙ্গে ঘুরছেন। সেহেরি গাড়ি থেকে নামেনি। তার পক্ষে নাকি মাইলের পর মাইল হাঁটা সম্ভব না। শাওন মহা উৎসাহে ছবি তুলে বেড়াচ্ছে।
তার বুকে বেবি ক্যারিয়ারের পুত্র নিহিত ঝুলছে। তার বড় ভাই কাঁদছে না দেখে নিহত চুপচাপ, চোখ বড় বড় করে ধ্বংস স্তূপ দেখছে। আমি নাজমা ভাবিকে বললাম, চলুন আপনার কিছু ডলার উসুলের ব্যবস্থা করি, বেদি বৃক্ষ দেখে আসি। নাজমা ভাবি বললেন, বেদি বৃক্ষ আবার কি? যে বৃক্ষ নিচে সাধনা করে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, সেটা কি এই দেশে? না। তবে আশককন্যা সঙ্ঘমিত্রা তার একটা ডাল এনে অনুরাধবপুরে লাগিয়েছিলেন। এই গাছটিতে পবিত্র গণ্য করা হয়। অনেকেই এই গাছের কাছে আসেন পুণ্য লাভের আশায়। আমরা মুসলমান, আমরা কেন পুণ্য পাবো? তা হয়তো পাবেন না, তারপরেও ভুবন বিখ্যাত একটা বৃক্ষ দেখার আনন্দ তো পাবেন। বেদি বৃক্ষের সামনে দাঁড়িয়ে নাজম ভাবি বললেন, এটা তো একটা বটগাছ, বটগাছ তো কত দেখেছি। আমি বললাম, বটগাছ না, এটা অশ্বত্থ গাছ। ভাবি বললেন, অশ্বত্থ গাছ তো দেখেছি। আমি বললাম, শ্রীলঙ্কার অশ্বত্থ গাছ তো দেখেননি, বাংলাদেশের কত হেভি দেখেছেন, তারপরও শ্রীলঙ্কার হাতি দেখার জন্য অস্থির হয়ে আছেন। ভাবি বললেন, হুমায়ুন ভাই, আপনি আমাকে ভোলাচ্ছেন। আপনার মতলব আমি টের পাচ্ছি। আপনি আমাকে হাতি দেখতে দিবেন না, তা হবে না। আমি কিন্তু হাতি দেখব। শ্রীলঙ্কায় এসে হাতি না দেখে গেলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। অনুরাধপুরের ইতিহাস লিখে পাঠকদের বিরক্ত করছি কিনা বুঝতে পারছি না। ভ্রমণ কাহিনীর লেখকরা অনেকটাই ট্যুরিস্ট গাইডের মতো। গাইডরা ট্যুরিস্টদের সুন্দর সুন্দর জায়গা নিয়ে বকবক করতে থাকে, ভ্রমণ কাহিনীর লেখকরাও পাঠকদের সুন্দর সুন্দর জায়গা নিয়ে লেখার মাধ্যমে বকবক করতে থাকেন। গাইডের সঙ্গে তাদের তফাৎ হচ্ছে, গাইডের ধমক দিয়ে থামানো যায়, লেখকদের যায় না। বেশি বেশি বিরক্ত করব না। অনুরাধপুরের ইতিহাসের মজার অংশটা আমার কাছে খুবই অল্প কথায় বলবো। অনুরাধা নামটা আসলে শুনলেই মিষ্টি চেহারার একটি মেয়ের ছবি মনে আসে। অনুরাধা আসলে একজন অত্যন্ত বলশালী পুরুষের নাম। তার নামে যে নগরের প্রতিষ্ঠা হচ্ছে অনুরাধপুর, ২৪ শতাব্দী বছর আগের প্রতিষ্ঠিত এই নগরী দর্শনার্থীদের এখনো বিমুখ করে যাচ্ছে। আমরা অবাক হয়ে ভাবছি, মানুষ তখন এত ক্ষমতাধর ছিল। মৃত নগরী দেখার একটি বিশেষ পদ্ধতি আছে। নগরীর কোনো নির্জন অংশ বেছে নিয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে হয়। তখন হঠাৎ মৃত নগরী জীবন ফিরে পায়। যে ধ্যান করছে তার কানে জীবন্ত নগরীর নানা শব্দ, বাদ্য বাজনা ভেসে আসে। আমিও তাই করলাম। নির্জন একটা জায়গা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখন এক ইউরোপীয় ট্যুরিস্ট এগিয়ে এসে চিন্তিত গলায় বললেন, এনি প্রবলেম ম্যান? আমাকে ধ্যান ভঙ্গ করে তাকাতে হলো। মৃত নগরীতে জীবিত করা গেল না। গাইড ব্যস্ত হয়ে পড়ল পৃথিবীর সবচেয়েও শুয়ে থাকা বৃদ্ধ দেখানোর জন্য। বৃদ্ধ মূর্তি দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, তারপরেও গেলাম দেখতে। গাইড বলল, অনুরাধপুরের গৌতম বুদ্ধের পবিত্র দাঁত ছিল, এখন আছে ক্যান্ডিতে। আমি বললাম, তোমাকে তো প্রশ্ন না করলে চুপ থাকতে বলেছি, কথা বলছো কেন? গাইড বলল, না বললে তুমি জানতে না এখানে ওনার পবিত্র দাঁত ছিল। আমি বললাম, দাঁত যিনি নিয়ে এসেছিলেন আমি তার নাম জানি, তুমি কি জানো? না, ওনার নাম কি? আমি বলা শুরু করলাম। হ্যাঁ, বুঝলাম, জ্ঞান ফালানো শুরু হয়েছে। আমি জ্ঞান ফালানোর জন্য কিছু বলছি না। গাইডের কাছে জ্ঞান ফালানোর কিছুই নেই। আমার লক্ষ্য শাওন। পৃথিবীর সব স্বামীর মতোই আমিও স্ত্রীকে মুগ্ধ করতে ভালোবাসি। এই সুযোগ তেমন হয় না, আজ হয়েছে। শাওন ক্যামেরা হাতে এগিয়ে এসেছে আমার গল্প শুনতে। আমি ভাব নিয়ে বললাম, যীশু খ্রিস্টের ৫৪০ বছর আগের বৃদ্ধ দাহ করা হতো। আগুন থেকে তার একটি দাঁত এবং কলার বোন রক্ষা করা পায়। কলিঙ্গ অর্থাৎ বর্তমান উড়িষ্যার রাজা এই দুটি সংগ্রহ করেন, গভীর যত্নে রক্ষা করতে থাকেন। কলিঙ্গের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাশের এক নৃপতি। যুদ্ধে হেরে গেলে দাঁত এবং কলার বোন হাতছাড়া হয়ে যেতে পারে বলে তিনি তার কন্যা রানী ওয়ালিয়াম কুমারীকে তীর্থযাত্রী সাজিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন। রানী ওয়ালিয়াম কুমারী ছিল মাথাভর্তি লম্বা চুল। তিনি সেই চুলের ভেতর দাঁত এবং কলার বোন লুকিয়ে শ্রীলঙ্কায় চলে আসেন। অনুরাধপুরের নৃপতি তখন রাজা চিমেঘাওয়ানা, তাকে এই পবিত্র বস্তু দেওয়া হয়। এই হলো ঘটনা। শাওন বলল, কলিঙ্গের রাজা কি যুদ্ধে পরাজিত হয়েছিলেন? আমি বললাম, জি। শাওন মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এত পড়াশোনা
কখন করলে? I am impressed। আমি তৃপ্তির হাসলাম। যাক, অনুরাধবপুরে আসা সার্থক হয়েছে। অনুরাধবপুরের প্রায় ১০০ ছবি শাওন তার ডিজিটাল ক্যামেরায় তুলেছে। মৃত নগরীর আর্কিটেকচারাল বিউটি তাকে বিমোহিত করেছে। সে অনেক খাটাখাটনি করে ফ্রেম করে যখন ছবি তুলতে যায়, তখন নাজমা ভাবি ফ্রেমে ঢুকে পড়ে মিষ্টি হাসি দিয়ে পোজ দেন। একবার শাওন বলল, "ভাবি, আপনি বাঁ দিক দিয়ে ঢুকবেন না। বাঁ দিকের পিলারটা আমার ফ্রেমের শেষ অংশ।" নাজমা ভাবি বললেন, "আচ্ছা, ঢুকবো না।" শাওন ফ্রেম করে যে ছবি তুলছে, সেখানেই নাজমা ভাবি ডান দিক থেকে ঢুকে মিষ্টি হাসি হেসেছে।